বাজেট, বাজেট কাকে বলে? বার্ষিক আয় ব্যয়ের হিসাব। আর বাজেট সম্পর্কে কই বলা আছে? অনুচ্ছেদ নাম্বার 87-তে সংবিধানের। বার্ষিক আর্থিক বিবৃতি। 81-তে আছে অর্থবিল আর 87-তে আছে বার্ষিক আর্থিক বিবৃতি। তো বাজেট হয় কয় ধরনের? দুই ধরনের। একটা হয় সুষম বাজেট, একটা হয় অসম বাজেট। তো বাংলাদেশের বাজেটটা হলো অসম বাজেট। অসম বাজেট আবার হয় দুই ধরনের, একটা হয় উদ্বৃত্ত বাজেট আর একটা হয় ঘাটতি বাজেট। তো বাংলাদেশের বাজেট আবার ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট আর একটা হলো ঘাটতি বাজেট। বাংলাদেশের বাজেট কেমন? ঘাটতি বাজেট। এটা কেমন একটু পরেই বুঝবেন। তার আগে বাজেট প্রথমবার প্রণয়ন করা হয় বাংলাদেশে কত সালে? বাংলাদেশে প্রথম বাজেট প্রণয়ন করা হয় কত সালে? এটা একটু বলেন পারলে। 1972 সালে, 30 জুন 1972 প্রথমবার বাজেট প্রণয়ন করা হয়। প্রথম বাজেট প্রণয়ন করা হয় 1972 এবং এটা প্রণয়ন করেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের অর্থমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন, উনি এই প্রথম বাজেটটা প্রণয়ন করেন। আর বাজেট ঘোষণা হয় প্রতি বছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার। বাজেট ঘোষণা হয় জুন মাসের প্রথম বৃহস্পতিবার। বর্তমান বাজেট হলো বাংলাদেশের 52তম বাজেট। 52তম বাজেট। আর এই 52তম বাজেটে মোট বাজেটের আকার কত? মোট বাজেটের আকার 7,61,758 কোটি টাকা। 58 কোটি নাকি 68 কোটি? 7,61,758 কোটি টাকাই মোস্ট প্রবাবলি। এটা হলো মোট বাজেটের আকার। এবং এর মধ্যে রাজস্ব আয় হবে 5 লক্ষ কোটি টাকা। এটা হবে রাজস্ব আয়। এবং এইখানে গতকাল কি ক্লাস হয়েছিল কিভাবে জানি? এই বিদেশে যাবেন যে মানুষের দোকানে কাজ করতে, আছেন আপনি? ওকে, তাহলে 5 লক্ষ কোটি টাকা হবে রাজস্ব আয়। আর ঘাটতি হবে কত? ঘাটতি হবে কত এইবার রাজস্বে? ঘাটতি হলো 2,61,785 কোটি। এটা হলো ঘাটতি। এই টাকা কই থেকে আসবে? এখন এইটা হলো আপনার কত? বাজেট ঘাটতি। তো এখন এই বাজেট ঘাটতি যেটা আছে এইখানে আবার কিছুটা পূরণ হবে কিসের মাধ্যমে? অনুদান। অনুদান কাকে বলে? ধরেন আপনার এক বন্ধু খুবই গরিব, আমার মনে হলো আমি চাকরি বাকরি করি, শালা তুই তো গরিব, চল তোকে একবেলা হোটেলে খাওয়াই। তো খাওয়াই, এর বদলে আপনি হিসাব করবেন না যে তোকে দুপুরে খাওয়াইছি, তোর কাছে এখন 150 টাকা পাই। মানে এমনি খাওয়াবেন ফ্রিতে, তুই একটা গরিব মানুষ, যা এমনি খাওয়াই দিলাম। এটা কি বলে? অনুদান। গরিব মানুষকে এরকম ফ্রিতে কিছু দিয়ে দেওয়া। আর 758 নাকি তাহলে 85 হবে, 7,61,700। আরে তো কনফিউজ হয়ে গেলাম আমি নিজেই। হ্যাঁ, তো অনুদান আসবে 3,900 কোটি টাকা। 3,900 কোটি টাকা আসবে অনুদান, আর বাদ বাকি পুরোটাই ঘাটতি। এরপর আসেন, এই বাজেটে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম খাতে রাখা হয়েছে কত টাকা? উত্তর 2,63,000 কোটি টাকা। কোটি আছে কিন্তু, হ্যাঁ মনে রাখেন, কোটি ছাড়া কোনো হিসাব নাই বাজেটে। 2,63,000 কোটি টাকা
স্যার বিদ্যাবাড়ির জিকে বইটা যদি আপনি লেখেন তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, লিখতে পারলে আসলেও খারাপ হতো না, আমি চেষ্টা করতাম ভালোভাবে লেখার, কিন্তু সময় সুযোগ আসলেই খুবই কঠিন জিনিস। কারণ এই যে ঢাকা আসলাম 3 দিনের জন্য, 2 দিনের ছুটি আর 1 দিন এক্সট্রা ছুটি নিয়ে, তাহলে মোট 3 দিনে আমি ক্লাস নিয়েছি বোধহয় আজকে হলো আপনার 2টা থেকে রাত 11টা, 9 ঘন্টা। গতকালকে নিছি হলো 11 ঘন্টা, 11 আর 9 20 ঘন্টা, আর তার আগের দিন নিছিলাম বোধহয় আপনার 10 ঘন্টা। 20 আর 10 30 ঘন্টা ক্লাস নিছি 3 দিনে। আর বাকি কয়দিন হলো আবার ওইদিকে অফিস করি। তো 2,63,000। আবার এর মধ্যে এর আগের দিন ঢাকায় চলে আসছি, বাসে জার্নি করতে করতে 5 ঘন্টা যায়। আবার আজকে ক্লাস শেষ করবো 11টায়, রাত 12টায় হলো বাস, কালকে সকাল আবার 9টায় অফিস। বুঝতে পারছেন? টাইম থাকলে আসলেই কিছু একটা করার সুযোগ ছিল। এডিপি মানে কি একটু আগে লিখে দিয়ে আসছি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এটা হলো সমন্বিত। ধরেন আমাদের বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা? সর্বোচ্চ বরাদ্দকৃত খাত এটা হলো জনপ্রশাসন খাত। জনপ্রশাসন খাতে মোট বাজেটের 22% দেওয়া হয়েছে। মোট বাজেটের 22% দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, দুইটাই শুধু পড়বেন, আর একটা হলো শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাত। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ হলো 13.7%। দুইটা খাতেই জানেন 13.7% দুইটা খাতের বরাদ্দ, দ্বিতীয় শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাত। আর এডিপি খাতটা বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা, এইটা কোনো স্পেসিফিক খাত না। ধরেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য একটা বিল্ডিং বানাইতে হবে, স্কুলের 2টা টিউবওয়েল বসাইতে হবে। জনপ্রশাসনে জনগণের জন্য যারা শাসন করে থাকে, যেমন ডিসি, ম্যাজিস্ট্রেট, এদের জন্য 10টা গাড়ি কিনতে হবে। আবার ধরেন যোগাযোগ খাতে, যোগাযোগ ও পরিবহন খাতে 10টা রাস্তা বানাইতে হবে। এই টোটাল যা খরচগুলো, এগুলোকে বলা হয় উন্নয়ন খরচ। এইটার সামগ্রিক হিসাবকে একত্রে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা উন্নয়ন কর্মসূচি। সবগুলা খাতেরটা একসাথে মিলে। আর উন্নয়ন কর্মসূচির বাইরে যে টাকাগুলো ব্যয় করা হয় সেগুলো ওর মধ্যেই আসে। এই গেল এইখানকার কথাবার্তা। নেক্সট এর বাইরে আসেন, এইখানে কিছু জিনিস আছে লক্ষ্যমাত্রা। এটাকে বলা হয় প্রক্ষেপিত। প্রক্ষেপিত প্রক্ষেপিত জিডিপি। এরে ভাই, ওই কি শুরু করছে! আমি বলছি ডাবল টি ব্যাগ দিতে, সেই বিকাল থেকে 4টা কাপের 4টাই ডাবল টি ব্যাগ দিছে। মানে বুঝছেন, খালি বিকেলে একবার ওকে বলছি যে টি ব্যাগ যা দাও ডাবল করে দিবা, কারণ তখন একেবারে খেয়ে উঠছি, ঘুম আসতেছে, 2টার সময় কোনো ক্লাস করার টাইম, 2টায় শুরু করছে আজকে, যেহেতু সবে বরাতের কালকেই। তো এখন তখন বলছি যে ডাবল টি ব্যাগ দিতে, এখন প্রত্যেকবারই ডাবল টি ব্যাগ দিয়ে যাচ্ছে। আসেন নেক্সট যেটা লিখছেন, যে প্রক্ষেপিত জিডিপি, এটা হলো 50 লক্ষ কোটি টাকা। ওমা, 50 লক্ষ কোটি। কেউ এত সংখ্যা টংখ্যা না লিখতে পারলে সে ডিরেক্ট লিখে রাখেন 50 লাখ কোটি টাকা। এটা হলো প্রক্ষেপিত জিডিপি, মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা হলো প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধি, এটা হবে 7.5%। প্রক্ষেপিত মুদ্রাস্ফীতি, এটা নামিয়ে আনা হবে 4.5%। 4.5 কি 6.5%, না 6.5 না 6%, 6.0%। আর 7.5% হবে প্রবৃদ্ধি। মুদ্রাস্ফীতি আনবে 6.5%। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে বাজার থেকে, সেটা হলো কর মুক্ত আয় সীমা। অর্থাৎ একটা মানুষ বছরে যেই কয় টাকা আয় করলে তার কাছ থেকে সরকার কোনো কর বা ট্যাক্স নিবে না, সেটাকে বলা হয় কর মুক্ত আয় সীমা। দেখেন, হ্যাঁ, কর মুক্ত আয় সীমা। করমুক্ত আয় সীমাটা একটা হলো সাধারণ মানুষের জন্য,
আর একটা হলো অসাধারণ, মানে হলো নারী, বুঝছেন? অসাধারণ মানুষ। একটা হলো সাধারণ, আরটা হলো নারী ও 65+ বয়স্ক, এদেরকে এক ক্যাটাগরিতে রাখা হয়েছে, যারা প্রবীণ। ওকে, বুঝছেন? চিনি খান না, তারপরও তার উপর ডাবল টি ব্যাগ, সমস্যা নেই। একটু বেশি তিতা হয়, একটু বেশি করা হয় চিনি ছাড়া, বাট ভালো হয়। পানি খাওয়া লাগে না আর আলাদা করে। এইটার পরে দেখেন সাধারণ নারী ও 65, আর একটা লিখবেন হলো, আরটা লিখবেন হলো যারা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। আর একটা লিখবেন হলো আপনার গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এই 3 ক্যাটাগরির গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এখন সাধারণ ক্যাটাগরি কত? 3,50,000, এটা গত বাজেটে ছিল 3 লাখ প্লেন, এবার উঠানো হয়েছে 3,50,000 টাকায়। নারী ও 65+ বয়স্ক মানুষের জন্য কর মুক্ত আয় সীমা 4 লাখ, অর্থাৎ যদি কারো ধরেন বছরে 4 লাখ টাকা আয় থাকে নারীদের, তাহলে তার কাছে সরকার ট্যাক্স নিবে না। 4,01 টাকা হইলেই ট্যাক্স শুরু। এখন 4 লাখ হলে বছরে কত আসে? ধরেন বছরে আসে 3 × 12 = 36, আরো 5 × 12 = 60, 5 হবে না, ধরেন 33-34 হাজার টাকার মতো যে নারীদের মাসে ইনকাম আছে, তাদের ট্যাক্স দেয়া লাগবে না, এর থেকে একটু বাড়লেই ট্যাক্স দেয়া লাগবে মাসে। আর এই 3.5 লাখেরটা, এটা যাদের বছরে মানে মাসে 30 হাজার টাকার মতো ইনকাম আছে, তাদের এই ট্যাক্সটা দেয়া লাগে, ইনকাম ট্যাক্সটা। এবং এইটাকে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রাখা হয়েছে 4,75,000 টাকা পর্যন্ত। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এটা রাখা হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এখন আসেন, বাংলাদেশের রাজস্ব হয় কয় প্রকারের, এইটা নিয়ে একটা প্রশ্ন আসে প্রায় পরীক্ষায়। রাজস্ব হয় 2 প্রকারের, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর বা প্রত্যক্ষ রাজস্ব ও পরোক্ষ রাজস্ব। বাংলাদেশে 2 ধরনের রাজস্বের প্রচলন আছে। প্রত্যক্ষ রাজস্ব কি? যেই রাজস্ব দেওয়ার পরিবর্তে সরকার আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে না, সেটা হলো প্রত্যক্ষ রাজস্ব। আর পরোক্ষ রাজস্ব হলো দিবে না আর কি, দিবে, যেই রাজস্ব দেওয়ার বদলে বদলে সরকার আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে, সেটা হলো প্রত্যক্ষ রাজস্ব। যেমন আয়কর, আপনি বাংলাদেশ ভূখণ্ডে থেকে আয় করছেন, সেইখান থেকে একটা অংশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন, সো এর বদলে আপনি কিছু সুযোগ সুবিধা নিচ্ছেন। আরেকটা হলো ভূমি কর, একটা ভূমি আপনি ভোগ দখল করছেন, এর পরিবর্তে ভূমির খাজনা হিসেবে সরকারকে আপনি কিছু টাকা পয়সা দিচ্ছেন, এই করটা আপনি বদলে কিছু পাচ্ছেন বিধায় এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। কিন্তু যার বদলে আপনি কিছু পাবেন না, তাকে বলা হবে পরোক্ষ কর। এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে ভ্যাট কি ধরনের কর? ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর, যার বদলে সরকার কিছুই দিবে না আপনাকে, বুঝছেন না? আপনি মানে ধরেন একটা জামা কিনলেন 1,000 টাকায়, কিন্তু দোকানদার বললো যে ভাই মোট আসছে হলো 1,150 টাকা। আমি জিজ্ঞেস করলাম, বাকি 150 কিসের? বললো ভ্যাট। ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট হলো 15%। তো ভ্যাট জিনিসটা কি? ভ্যাট জিনিসটা হলো যে দেশের মধ্যে উৎপাদিত সকল পণ্য দ্রব্যের উপরে সরকারকে শতকরা 15% হারে ট্যাক্স দিতে হয় একটা। এই ট্যাক্সটা কি? এটার বদলে সরকার কি দিবে? কিছুই দিবে না, এটা এমনি সরকার নিচ্ছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই জন্যই এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ কর। বাংলা হলো মূল্য সংযোজন কর, বাংলা হলো মূল্য সংযোজন কর, লিখছেন? আর একটা ট্যাক্স আছে এরকম, যেটার নাম হলো আবগারি শুল্ক। আবগারি শুল্কটা হলো শুল্কের অতিরিক্ত শুল্ক। আবগারি শুল্ক জিনিসটা হলো শুল্কের অতিরিক্ত শুল্ক। শুল্কের অতিরিক্ত শুল্ক জিনিসটা কি? ধরেন সরকার চাইলেই বলতে পারে যে বিড়ি সিগারেট কালকে থেকে বন্ধ, কিন্তু এটা বললে সরকারেরই লস।
কারণ ধরেন একটা বিড়ির বাজারে বা একটা সিগারেটের বাজারে রিয়েল মূল্য আছে 3 টাকা বা 2 টাকা, কিন্তু সরকার এটাকে বিক্রি করতেছে 15 টাকায়। বাকি 12 টাকা কই যায়? ট্যাক্স আকারে সরকার পায়। ওই যে 2 টাকা বা 3 টাকায় বিক্রি করলেও সরকারের 15% ভ্যাট নেওয়া হয়ে যাইতো ওটার উপরে। কিন্তু তার উপরে এক্সট্রা করে আবার একটা ভ্যাট বসাইছে। এই ভ্যাটটার নাম হলো আবগারি শুল্ক। এটা কোন ক্ষেত্রে বসায়? যেগুলা ক্ষতিকর পণ্য কিন্তু নিষিদ্ধ না, এই ধরনের পণ্য যখন বাজারে কেনা বেচা হয়, তখন সেটার উপরে সরকার এক্সট্রা করে যে ভ্যাটটা বসায়, ভ্যাটের অতিরিক্ত ভ্যাট বা শুল্কের অতিরিক্ত শুল্ক, এটাকে বলা হয় আবগারি শুল্ক। এটা কিসের উপর হয়? মদের উপর হয়, সিগারেটের উপর হয়। যার ফলে হয় কি, ওই জিনিসগুলোর দাম ধরেন অল্প কিন্তু হয়ে যায় বাজারে অনেক বেশি দাম, এবং ফলে সরকারের উপকার হয় অর্থনৈতিক ভাবে। স্যার, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা। আচ্ছা, আটটা কেন? মানে কি 8টা 10-এ না? লিখছেন এই দুটা? নেক্সট আসেন। বাংলা